হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে। তার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শুরু হয়ে গেল শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। আর এই স্বপ্ন সড়কে আপনি থাকবেন রাত 2টো পর্যন্ত আমার সাথে, আপনার স্বপ্ন সারথি হয়ে স্বপ্ন ভাগাভাগি আমিই করবো আপনার সাথে রাত 2টো পর্যন্ত। যদি কোনো কিছু লিখতে চান, বলতে চান, যদি কোনো কিছু শেয়ার করতে চান, যদি কোনো গান শুনে এই রাতটাকে আরেকটু রাঙিয়ে তুলতে ইচ্ছে হয়, অথবা কোনো কথা অন্য কাউকে জানিয়ে যদি একটু বিশেষ ভালো লাগা এই সময়টা আরেকটু বেশিভাবে নিজের আপন করে কাটাতে চান, সবকিছুর জন্য আমি আপনার পাশে বন্ধু হয়ে আছি এবং আপনার মনের ইচ্ছাটা পূর্ণ করার জন্য যতটুকু আমি পারি, যেহেতু আমি ইচ্ছার বাদশা না, আমি নিতান্তই এক সাধারণ মানুষ, শুধুমাত্র আপনার বন্ধুত্বের জোরে এই হট সিটে বসছি আর কি। SMS করার নিয়মটা হচ্ছে, প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে RA, এবং সেটা লিখে স্পেস দেবেন, দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথা, গানের নাম, যা খুশি তাই লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। একটু পরে আমি ফিরবো এবং প্রথম গানটা হচ্ছে অল্টার ব্রিজের একটা গান, গানটার নাম হচ্ছে রাইজ টুডে। আজকেই রাইজ করতে হবে, আজকেই আমার সাথে থাকতে হবে। ওকে, একটু পরে ফিরছি। Friends, welcome back once again to Radio 80.4 FM. শুনছেন নিমতে আপনার প্রিয় বন্ধু, প্রিয় এই কথাটা যে আমি এভাবে যে আমি কাজটা কি হলো, আমি আবার কেন এগুলো বলতে গেলাম, তারপরে আমি প্রিয় না, যাই নিজের একটু নিজেই ভুলভাবে পিটিয়ে নাম। অপ্রিয় প্রিয় হোক, আমি আপনার আছি রাত 2টো পর্যন্ত, আপনি আমাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান ওনার ভালোবাসা ছেড়ে দিন, সে যাই হোক না কেন আমি আপনার থাকবো রাত পর্যন্ত। আপনার একটু কিছু গান নিয়ে আপনার কথা শেয়ার করার জন্য 2টো পর্যন্ত আছি। প্রশ্নের ফানটা ছিল অল্টার ব্রিজের গান। আজকে ব্রিজময় দিন ছিল, ঘুরি হয়েছে বেলা, এবং তখন প্লেলিস্টে পুরো 6 ঘন্টা যে অল্টার ছিল সেই ইম্প্যাক্ট, মানে সেই এখনো আমার মধ্যে, যার প্রথম গানটা ব্রিজ ছিল। আর ওয়ান্ডারফুল সং, গানটার নাম ছিল হচ্ছে কি ছিল তার নাম, রাইজ টুডে। এবং তারপরে যে গানগুলো, দ্বিতীয় গান ছিল ব্ল্যাকের একেবারে প্রথম অ্যালবামের একটা গান, সেই প্রথম অ্যালবাম রিলিজ হলো যখন 2002 শেষ দিকে, আমার সেই অ্যালবাম গান এখানে, এবং এটা হচ্ছে তাস গাওয়া, এবং একেবারে শিশু অ্যালবাম গান আমরা শুনলাম কোথায় ছিল, এখনো ছিল গানটা। তো এগুলো গানের পরে আমি আবার হটে আর আমাকে বেশ কিছু মেসেজ পাঠিয়েছেন, তবে আমি একটু এলোমেলো অসংলগ্ন অবস্থা ছিলাম শুরুর দিকে, কারণ হচ্ছে আমার কিছুক্ষণ আগে চাকা পাংচার হলো, ভয়াবহ অবস্থা। তো রাস্তার মাঝখানে চাকা পাংচার, চাকা চেঞ্জ করে, এদিকে আমার শোয়ের সময় নেই, দুটোর মধ্যে একটা বেড়া ছেড়া অবস্থা যে আমি কি টাইমলি শেষ করতে পারবো এই কাজ। মানে আমিও পাংচার হয়ে গেছি আর কি, চাকা পাংচার ঠিক করতে গিয়ে, বিকজ আমাকে 11টায় শো ধরতে হবে। কোনো মধ্যে পাংচার, স্পেয়ার চাকা জোড়া লাগিয়ে কোনো মধ্যে তাড়াহুড়ো করে এসে ঠিক মতো আমি শোটা ধরতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমারও আর কি ধর বেশ পাংচার অবস্থা ছিল, আশা করছি আজকে পাংচার শো হবে না। সো আমি বেশ কিছু SMS পড়ে ফেললাম। আমাকে তাহমিনা জানিয়েছে তেজগাঁ থেকে, খুবই ইন্টারেস্টিং SMS, আমি একটু পড়ে শোনাই। হ্যালো, হাউ আর ইউ, ইউ নো আমরা কাজিনস, এইটুকু SMS এইটুকুই এসেছে আমার কাছে। হ্যালো, হাউ আর ইউ নো আমরা কাজিনস, কিন্তু পরের অংশটা আর আসেনি। হয়তো কাজিনরা একসাথে এই মুহূর্তে মজা করছেন, একসাথে আমাকে শুনছেন, অথবা আর অনেক কিছু হতে পারে। বাকি অংশটা আমি জানি না, কোথায় হারিয়ে গেছে, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। ইন্টারেস্টিং হচ্ছে, আজকে যখন আমরাও কাজিনরা আজকে ঘুরতে বেরিয়েছিলাম বিকেলবেলা, তো দুটো গাড়ি ছিল, সামনে একটা পিছনে একটা, একটাতে প্লেলিস্টে ছিল অল্টার ব্রিজ, সেরকম সেই হার্ড রকিং নাম্বারস, আরেকটা গাড়িতে ছিল মান্নাদের কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। পরে আমরা যখন দুটো ভিডিও একসাথে করলাম, মানে এরাও ওকে দেখাচ্ছে ওটাকে, তো পাশাপাশি কিন্তু সেরকম ডিসটিউন, একদিকে অল্টার ব্রিজ আরেকদিকে মান্নাদের কফি হাউসের সেই আড্ডাটা আজ খুব ইন্টারেস্টিং। এটাকে বলে দাদাইজম, মানে যা ইচ্ছে তাই, মানে আর্টের এটা একটা ফর্ম। টিআই শামীম আমাকে নয়ারহাট থেকে জানিয়েছেন নাইট উই মেট, এই গানটা শুনতে যাচ্ছেন। ফাহাদ ব্রোকেন অ্যাঞ্জেল শুনতে চান। কোল্ড ওয়াটার মেজর লেজার, মাহিন SMS পাঠিয়েছেন। রাহাত ফ্রম মহাখালী। শ্রুতি লিখেছেন অনুভূতিগুলো দিন দিন ভোতা হয়ে যাচ্ছে। ব্লান্ট উইপন কিন্তু খুব বাজে একটা, এটা নিয়ে বোধহয় প্লেনে ফ্লাই করতে দেয় না, সো আপনি কিন্তু প্লেনে উঠতে দেবেন না ব্লান্ট উইপন, যেহেতু আপনার অনুভূতিগুলো ভোতা হয়ে যাচ্ছে। আর ভোতা যখন, বাঘের নখগুলো যখন ভোতা হয়ে যায়, শিকার করতে পারেন আগের মতো, সে খুব হিংস্র হয়ে ওঠে এবং মানুষ খেকো হয়ে যায়, পরিণতি কিন্তু খুবই সর্বনাশে। অতএব খুব তাড়াতাড়ি আপনার অনুভূতিগুলো ভোতাকে শার্প করে ফেলুন, আদারওয়াইজ কিন্তু দেখা যাচ্ছে আপনি কিন্তু মানুষ খেকো হয়ে যাচ্ছেন দিন দিন। আমি জাস্ট খেটে ওকে, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আমার 99% কথাই ফান হিসাবে নিয়ে উড়িয়ে দেবেন, 1% কথা সিরিয়াসলি নেবেন। সেই 1%-এর কবে বলবো কোশ্চিনকালে আদৌ বলেছি, কিন্তু তাও শিওর না। সো আমি একটু SMS করার নিয়মটা মনে করে দেখি, এই কথা কিন্তু সিরিয়াস, এটা ফান না। যদি কোনো কিছু লিখতে চান, কোনো গান শুনতে চান, যে কোনো কিছু কাউকে উইশ করতে চান, আমাকে একটা SMS করবেন। প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আর এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অ্যাডেলের একটা পরপর দুটো গান শুনলে কেমন হয়, অ্যাডেল স্পেশাল প্যাকেজ, একটি শুনলে আরেকটি ফ্রি।
ওই ওরকম বিষয়টা। তো একটা শুনুন, পরেরটা ফ্রি পাচ্ছে না। প্রথমটা হচ্ছে চার্নিং টেবলস, আর দ্বিতীয় গানটার নাম আর বলার দরকার নেই, এটা এত বেশি বিখ্যাত আপনি শুনেই বুঝে যাবেন। সো এনজয় টু সংস বাই অ্যাডেল। একটু পরে ফিরছি। রেডিও আমার 88.4 FM, ঠিকই শুনছেন, রেডিও আমার 88.4 FM। এই মুহূর্তে হট সিটে আমি আছি, আমি রাজ, আপনার নির্ভম বন্ধু। মধ্যরাতে আগন্তুক হয়ে আপনার সাথে আছি, রাত 2 পর্যন্ত থাকবো। অ্যাডাল্ট স্পেশাল প্যাকেজ কেমন লাগলো? একটি শুনলে আরেকটি ফ্রি। আমি জানি না কোনটার দাম দিয়েছেন আর কোনটা ফ্রি পেয়েছেন, বাট দুটো গান আমরা শুনলাম। স্কাইফল ছিল, স্কাইফল জেমস বন্ডের সেই সিনেমার গান, এবং এই গানটা আসলে অনেক বেশি বিখ্যাত এবং অনেক বেশি অসাধারণ একটা গান এবং অস্কার উইনিং একটা গান। তার আগে ছিল টার্নিং টেবলস, তার আরেকটা দারুণ গান। তো এই গান শুনতে গিয়ে আমি জেমস বন্ড সিরিজের কথা আরেকবার মনে পড়লো, এবং আমরা সবাই ওয়েট করছি জেমস বন্ডের নেক্সট ফিল্মের জন্য। আমরা যতদূর জেনেছি সেটা হচ্ছে যে লাস্ট যেটা ছিল বন্ড সিরিজের স্পেক্টার, সেটা হচ্ছে ড্যানিয়েল ক্রেগের লাস্ট ফিল্ম অ্যাজ জেমস বন্ড। নতুন বন্ড কে হচ্ছেন এটা নিয়ে কিন্তু বেশ জল্পনা কল্পনা চলছে কিন্তু চারপাশে। এখন পর্যন্ত বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে, তার মধ্যে কিন্তু সব থেকে এগিয়ে আছে দুজন। একজন হচ্ছেন মাইকেল ফাসবেন্ডার, এবং মাইকেল ফাসবেন্ডারের নাম জোরে সোরে শোনা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় না শেষ পর্যন্ত মাইকেল ফাসবেন্ডার জেমস বন্ড ভূমিকা অভিনয় করবেন, বিকজ সাধারণত ব্রিটিশ অ্যাক্টরদেরকে নেওয়া হয় জেমস বন্ড হিসেবে, এবং সেই জন্য তিনি ব্রিটিশ না মাইকেল ফাসবেন্ডার। সেই হিসেবে ক্রিস হেমসওয়ার্থের নামও শোনা যাচ্ছে বেশ ভালোভাবে, তিনি ব্রিটিশ, কিন্তু আমার মনে হয় না ক্রিস হেমসওয়ার্থ শেষ পর্যন্ত জেমস বন্ডের ভূমিকা আসবেন। আমার নামও শোনা যাচ্ছে, তো যথেষ্ট ভালো সম্ভাবনা ছিল, কিন্তু আমিও ব্রিটিশ না, দ্যাটস ওয়াই এই একটা কারণে হয়তো আমিও বাদ পড়তে পারি। তো এই তিনজনে আপাতত রেসে আছে, বাকিদের নাম আসলে আমি যেহেতু মুভি নিয়ে কথাবার্তা হয় প্রায় আমাদের, নিশ্চয়ই কোনো একটা দিন জেমস বন্ড সিরিজ নিয়ে আলাপ করবো। আমি কিন্তু বিশাল ভক্ত জেমস বন্ড সিরিজের, এবং আমার মনে পড়ে যায় সেই স্কুল কলেজের দিনগুলো, যখন পয়সা জমিয়ে ব্যাপক উত্তেজনা সহকারে খুব কয়েকদিন থেকে মানে মাথা নষ্ট একটা ফিলিং থাকতো জেমস বন্ডের নতুন সিনেমা ঢাকায় এসছে, এবং ওই সময়টাতে 1999-2000 সালে কথা বলছি, খুব বেশি ভালো হল ছিল না, এবং ঢাকার তখন মাত্র মতিঝিলের দিকে একটা সিনেমা হলেই হলিউডের মুভিগুলো দেখানো হতো, এছাড়া তেমন কোনো সুযোগ ছিল না। এবং ওই সময় ওটা ছিল ব্যাপক একটা বিগ ব্লকবাস্টার একটা হল ওই সময়টাতে, এবং আমরা যারা টুকটাক বাইরের সিনেমা দেখতে চাইতাম ওই সিনেমা হলেই যেতে হতো। এবং আমার মনে আছে যে যেদিন জেমস বন্ডের সিনেমা দেখতে যেতাম, আরে বাসা থেকে বেরোবার পর থেকে এটা সেই ফিল কাজ করতো, মূলত আমি জেমস বন্ড আজকে টুমরো নেভার ডাইজ দেখতে যাচ্ছি, অর দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ, ওই সময় গোল্ডেন আই দেখতে যাচ্ছি। এটা হচ্ছে পিয়ার্স ব্রসনানের যুগ, এবং আমি সিনেমা হলে গিয়ে ফার্স্ট বন্ড সিনেমা যেটা দেখেছিলাম 99-তে, প্রবাবলি, হ্যাঁ 99-তে ছিল, টুমরো নেভার ডাইজ 3বার দেখেছিলাম, পরপর 3বার। আমার আবার একটা অভ্যাস আছে, বেশি ভালো লাগলে সেটা একাধিকবার দেখে ফেলি, এবং নিজে দেখে অন্যকেও দেখাই, ওই টিকাদান কর্মসূচির মতো, যে আপনার শিশুকে টিকা দিন, অন্যকে উদ্বুদ্ধ করুন। তো আমি ওই টিকাদান কর্মসূচির মতো, যে সিনেমাটা ভালো লাগে নিজে দেখুন এবং অন্যকে দেখতেও উৎসাহিত করুন, জনসচেতনতায় ইরাজ। তো সে যাই হোক, তারপরে তো ওয়ার্ল্ড ইজ নট এনাফ দেখলাম হলে গিয়ে, গোল্ডেন আই হলে গিয়ে দেখলাম, এবং তারপর তো আর অনেক সিনেমায় দেখা হয়েছে শেষ পর্যন্ত, সর্বশেষ স্পেক্টার, স্কাইফল, সবগুলোই। পিয়ার্স ব্রসনানকে আমার সেই ভালো লাগতো, এবং তারপরে যখন ড্যানিয়েল ক্রেগ আসলো একদমই মেনে নিতে পারিনি, মনে হতো এক ডাকাত সন্ডা টাইপের একজনকে কেন জেমস বন্ড, এবং বাট আস্তে আস্তে যেটা হলো শেষ পর্যন্ত দেখলাম যে ড্যানিয়েল ক্রেগ দুর্দান্ত একজন বন্ডের, এবং আমার এখন মনে হয় যে বন্ড হিসেবে সবথেকে পারফেক্ট ছিলেন যে কজন এসেছেন তার মধ্যে ড্যানিয়েল ক্রেগ, হি ওয়াজ দ্য বেস্ট আনডাউটেডলি। জানি না নেক্সট বন্ড কেমন হবে, আমি ছাড়াও বাকি দুজনকে নিলে খুব একটা ভালো নাও হতে পারে। আচ্ছা, বকবাজ অনেক হয়েছে, আমরা একটু SMS এর দিকে ফিরে তাকাই। আমাকে লিখেছেন, কে লিখেছেন দাদু লিখেছেন, দাদুর হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছেন, বড্ড লেগেছে। আমাকে লিখেছে হচ্ছে ছায়া, অনেকদিন পর SMS করেছে মিরপুর থেকে। শ্রুতি আমাকে জানিয়েছে যে ও আমি তো পড়েছিলাম যে ভোতা হয়ে যাচ্ছে দিন দিন অনুভূতি। জাকিয়া SMS পাঠিয়েছে ঘুম ছেঁড়া ভেজা আকাশে বাই সামিনা চৌধুরী, এই গানটা প্লে করার জন্য ট্রাই করবো। শানু নেত্রকোনা থেকে, অনেক দূরের বন্ধু, নেত্রকোনা ফ্রেন্ড, বিরিশিরির আশপাশে হবে নিশ্চয়ই। নিয়াজ আমাকে লিখেছেন অনেকগুলো গানের রিকোয়েস্ট অ্যাজ ইউজুয়াল। মাহিম ঢাকা থেকে SMS পাঠিয়েছেন, আর অনেকেই। আপাতত SMS পড়ছি না। বন্ড নিয়ে অনেকক্ষণ আমরা কথাবার্তা বলেছি, এখন আমার মনে একটা গান শোনার সময় চলে এসছে, একটু পুরোনো দিনে ফিরে যাই এবং পাহাড়ের ভেতরে হারিয়ে যায়। বাই দ্য ওয়ে, একটা খুব ভালো একটা নিউজ আছে, ভালো নিউজ আমি জানি না, যারা ঘোরাঘুরি পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো একটা নিউজ। সেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দর রাস্তার মধ্যে একটা রাস্তা ছিল কক্সবাজার থেকে ওই যে হিমছড়ি ইনানি, ওই রাস্তাটা, এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র, ডানে সমুদ্র বামে পাহাড় যাওয়ার সময়। তো সেটা একটা পর্যায় পর্যন্ত গিয়ে তারপরে ভালো রাস্তাটা নষ্ট থেমে যেত এবং ভাঙাচুরের রাস্তা শুরু হতো, যার ফলে একটা জায়গা থেকে কিন্তু আবার ব্যাক করতে হতো উখিয়া থেকেই।
তো সর্বশেষে অনেক বাংলাদেশ সরকার অনেক টাকা খরচ করে সেই একেবারে টেকনাফ পর্যন্ত ওই রাস্তাটা একেবারে মেরিন ড্রাইভ যেটা সমুদ্রের পাশ দিয়ে সেটা শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে, যার ফলে টেকনাফ যেতে এখন সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা। এবং একটা আবার চিন্তা করুন যে এত বড় একটা দীর্ঘ সমুদ্র সৈকত পুরোটা আপনি পাড়ি দিচ্ছেন সেই মেরিন ড্রাইভ, অ্যামেজিং, কক্সবাজার থেকে বাম পাশে পাহাড় এবং ডান পাশে সমুদ্র রেখে। এইটা আমার মনে হয় শুধু বাংলাদেশ না, পৃথিবীরই সব থেকে সুন্দর রাস্তাগুলোর একটা হতে যাচ্ছে। কারণ বাইরের দেশে এরকম অনেক রাস্তা আছে যে এক পাশে সমুদ্র এক পাশে পাহাড়, সেরকম আমরা মুভি টুভিতে দেখি, কিন্তু এত দীর্ঘ নিশ্চয়ই সেটা না, একেবারে কক্সবাজার থেকে টেকনাফ। তো মাথা খারাপ হয়ে যাওয়ার কিন্তু অবস্থা। আমি খুবই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি যে কবে ওই রাস্তা দিয়ে একটু ড্রাইভ করা যাবে কোনো একটা বিকেলবেলা সমুদ্র আর পাহাড়কে পাশে রেখে। মাথায় নষ্ট। তো আমরা একটু পাহাড়ে হারিয়ে যাই, এত কথা হলো। SMS করার নিয়মটা একটু মনে করে দিই। প্রথমে লিখতে হবে রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। So let's dance. Friends, শুনছেন এই মুহূর্তে আজকে আর শুনছেন রেডিও আমার 88.4 FM এর ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো, যার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ। এবং সেই স্বপ্ন সড়কে আপনি আছেন এই মুহূর্তে আমার সাথে, অবস্থান করছেন রাত 2টো পর্যন্ত। একটু কষ্ট করে অবস্থান করতেই হবে সেখানে। হ্যাঁ, জাস্টিন টিম্বারলেকের গান শুনছিলাম এবং তার আগে ছিল উইনিং এর একটা গান, ওই দূর পাহাড়ের ধারে দেয়ন্তের কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে। তো যাই হোক, এই দুটো চমৎকার গানের পরে আমরা এই মুহূর্তে হট সিটে, এবং সময় হচ্ছে এখন 11:46 এবং 11:46 আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একজন বন্ধুর সাথে ফোনে কথা বলবো। এই মুহূর্তে আপনার হাতে ফোন থাকলে ঝটপট আমাকে একটা ফোন দিয়ে ফেলুন 989366 এই নাম্বারটাতে। দেখা যাক ফাস্টেস্ট কলার কে হতে যাচ্ছেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। বন্ধু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ। কে বলছেন? ভাইয়া আমি মুনমুন। মুনমুন কোত্থেকে? হ্যাঁ, ঢাকা থেকে। ঢাকা থেকে, আচ্ছা। কেমন আছেন মুনমুন? ভালো আছি। ভাই আপনাকে চিনতে পারছেন আমাকে? হ্যাঁ, আমি চিনতে পেরেছিলাম। তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিলে বেশ কিছুদিন আগে, এখনো ফেরত দাওনি। হ্যাঁ, তাই না? সেই মুনমুন না তুমি? হ্যাঁ। তুমি আমার কাছে টাকা ধার নিয়েছিলে আর ফেরত দাওনি, তুমি সেই মুনমুন না? না না না, আপনাকে কিন্তু আমাকে তুই করে বলতে হবে। ও আচ্ছা, তুই করে বলতে হবে। হ্যাঁ, তো এখন এমনিও ভুলেই তো গেছো টাকা আমাকে। ফেরত না দিলে এমনিতেই তুই চলে আসে। যাই হোক, সেটা ব্যাপার না। ভাইয়া আপনার হ্যাঁ। সাথে তো আমার আবার কথা হয়েছিল অনেকদিন আগে নাকি অল্প কিছুদিন আগে? হ্যাঁ ও আচ্ছা, তুমি কি সেই বন্ধু যে আবদার করেছে তোমাকে তুই করে বলতে হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি খুব লাজুক ছেলে, তো এই জন্য তুই করে বলতে লজ্জা পাই, মানে খুবই লাজুক আমি। না না না, তুই বলতে আসে না হবে। তুই আমি আসে না আপনার আমার। ছোট বোনের মতো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করি তুই করে বলার জন্য। বলেন। বললাম তুই ভালো আছিস মুনমুন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই তো আপনি ভালো আছেন? পড়াশোনা করছিস ঠিক মতো? হ্যাঁ করছি। ভাই জানেন, আচ্ছা। উইকলি টেস্ট, দেন মডেল টেস্ট, আবার এই যে কিছুদিন পর প্রি টেস্ট। ভালো লাগে না, খালি পড়ার উপর পড়া। তুই কি ফোন হাতে নিয়ে বসেছিলি আমি বলার সাথে সাথে ফোন দিয়ে দিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমি ঘরে কেউ নাই তো তাড়াতাড়ি আমি রেডিও চেঞ্জ করলাম। শুধু এসব করলে হবে? পড়াশোনাটা করতে হবে না? সাথে মোবাইল হ্যাঁ, হাতে নিয়ে ঘুরলে হবে নাকি? কিন্তু আপনার শুধু মাত্র একদিন, তাই না? যদি হ্যাঁ। আপনাকে মিস করি তো আমার খুব খারাপ লাগবে না? হ্যাঁ তা ঠিক আছে, তা পড়াশোনাটাও ঠিক মতো করিস। হ্যাঁ, এই যে বড় ভালো তো হ্যাঁ, শুনতে হবে তো। করবোই তো। ঠিক আছে, ওকে। হ্যাঁ। আর বাসার সবাই ভালো? রেখে দিলেন? না, রেখে এখনো দেইনি, একটু পরে দেবো। বাসার সবাই ভালো? আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা ওকে, বড়দের আমার সালাম দিস, ছোটদের আমার আদর দিস। ভালো আমি থাকিস। সবার ছোট। আচ্ছা, তাহলে আদরটা তুই নিজেই নিয়ে নিস। হ্যাঁ Okay. নেই তো নেবো। অলরাইট, ভালো থাকিস। আমাকে সবসময় মনে রাখবেন, আমার অবশ্যই জন্য দোয়া অবশ্যই। করবেন। আজকের পর অবশ্যই মনে থাকবে যে একজনই আছে যে আমার এই কাছে ভাইয়া, শুনতে ভাইয়া। চায়। কে? হ্যালো বল। ভাইয়া, একটা মুভি দ্য হেডলাইট কিপার। কি কিপার? গোলকিপার? হেডলাইট কিপার না। আচ্ছা, হেডলাইট কিপার। আচ্ছা হ্যাঁ, কি হয়েছে এই মুভির? মুভিটা তুই অভিনয় সম্পর্কে করেছিস? কিছু বলবেন? এই মুভিটা সম্পর্কে কিছু বলবো? হ্যাঁ অবশ্যই যদি দেখে থাকেন। অবশ্যই বলবো। দ্য হেডলাইট, বলবেন? এখনই বলছি আমি। দ্য হেডলাইট কিপার হচ্ছে একটা সিনেমার নাম। সিনেমাটা একটা সিনেমা, এটা আমি আসলে আজকেই প্রথম শুনলাম নামটা শুনেছি আমি মুনমুনের কাছ থেকে। তো আশা করছি সিনেমাটা আমি কোন এক সময় দেখবো এবং সিনেমাটা ভালো হবে আশা করছি, এবং যদি ভালো লাগে আমি সেটা কোনো একটা শোতে বলবো। তো এই সিনেমার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, কলাকুশলী অভিনেত্রী, পরিচালক, পর্দার সামনে পেছনে আড়ালে আবডালে মগডালে যারা ছিলেন এই সিনেমার সাথে জড়িত, সবাইকে আমার সাধুবাদ, শুভকামনা এবং আশীর্বাদ থাকলো। তারা আরো ভালোভাবে আরো অনেক সিনেমা করবেন। গোলকিপার, শপকিপার, জু কিপার, এরকম অনেক কিছু বানাবেন। ওকে, অনেক কিছু বলে ফেললাম সিনেমাটা নিয়ে। ভাই আমি কি আজকে ফার্স্টেস্ট কলার? ফার্স্টেস্ট কলার?
Oh, lucky. ওকে, সো টেক Okay, কেয়ার ভাইয়া। মুনমুন। Okay, ভাইয়া। Okay. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Bye. বাই, থ্যাঙ্কস ফর কলিং। শুনছিলাম মুনমুনের কথা। ডাবল মুন হচ্ছে মুন মুন, আর যদি অর্ধেক হয়ে যায় তাহলে সমস্যা। হাফ মুন মানে হচ্ছে অর্ধচন্দ্র, মানে গলা ধাক্কা দিয়ে বিদায়, এটা যেন কেউ না হয়। ডাবল মুন হওয়া খুব ভালো, মুন অ্যান্ড মুন। সো ফ্রেন্ডস, কিছু SMS আমরা পড়ে ফেলি এই ফাঁকে। তো এটা থেকে বুঝতে পারছি না, আজকে এরকম যখন তখন হঠাৎ করে ইচ্ছে হলে আবার আমি বলবো যে ফাস্টেস্ট কলারকে আমাকে ফোন দিন এবং তার সাথে অনলাইন লাইভ আড্ডা হবে। ফোন হাতে তৈরি থাকুন, যে কোনো সময় আপনিও হতে পারেন ফাস্টেস্ট কলার। আমি হব সেই বিরল সৌভাগ্যের অধিকারী যে আপনার সাথে কথা বলার একটা দুর্লভ সুযোগ পাবে। অর্চি আমাকে লিখেছেন জাহাঙ্গীরনগর থেকে যে সমাজ সংসার সব মিছে, আরে পাওয়া মিছে জীবনের কলরব। আচ্ছা, কালকে আমার বাসায় দুজন বন্ধু এসেছিল, আমরা তিনজন একেবারে ভোর 6টা পর্যন্ত আড্ডা দিয়েছি না ঘুমিয়ে। তো তিনজন আমরা অনেক ভাবের, অনেক এই মহাজগতের জগতের সংসারের অনেক ভাবের আলাপ করলাম আর কি। তার মধ্যে অন্যতম একটা প্রসঙ্গ ছিল গৌতম বুদ্ধ এবং চেঙ্গিস খান, এই দুজনের। তো অনেক ইন্টারেস্টিং কনভারসেশন তার মধ্যে ছিল। তো এই মুহূর্তে প্রসঙ্গের বাইরে বলে সবকিছু বলছি না। তো গৌতম বুদ্ধকে নিয়ে আমরা অনেক গবেষণা করেছি কালকে এবং অনেক ইন্টারেস্টিং আলাপ, মজার আলাপ হয়েছে। সবকিছু আর বলা যাবে না। এবং তবে আমরা সবাই মানে এটা এক বাক্যে স্বীকার করেছি যে আসলে একেবারে রাজার ছেলে হয়ে সেই রাজ্য জীবনানন্দের সেই লাইনের মতো যে বধূ ছিল, পাশে শিশুটিও ছিল, সবকিছু রেখে তিনি একেবারে কোন এক কি যেন বোধের গভীরে তার কি এক বিপন্ন বিষয়, যেগুলো সব ছেড়ে ছুড়ে তিনি চলে গেলেন সত্যের সন্ধানে, মোক্ষের সন্ধানে, নির্বাণের সন্ধানে। তো আমরা তাকে নিয়ে এরকম অনেক বেশ জ্ঞানগর্ভ আলাপ করেছি কালকে। আর বাকি যে আলাপগুলো হয়েছিল সেগুলো আর নাই বলি। তো আমরা এই প্রসঙ্গে মনে পড়লো এই সমাজ সংসার সব মিছে, এইরকম কথাবার্তা কালকে রাতে হয়েছিল। অর্থের SMS এর সাথে মিলে যায়। সমাজ সংসার সব মিছে, মিছে জীবনের কলরব, কেবল আখি দিয়ে আখির সুধা পিয়া, হৃদয় দিয়ে হৃদয় অনুভব। আহা, অসাধারণ। এরপর আরেকটা লাইন আছে না, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। শার্লি আমাকে জানিয়েছেন যে নৈশব্দের বীজ বোনা হলে ফেরারি শব্দের দল মুচকি হাসে, দৃষ্টি সীমানায় আকাশটা শূন্য, জল স্বপ্নে বিভোর চাতক প্রাণ অশ্রুকে জল ভেবে ভুল করে। ইন্টারেস্টিং এসএমএস, সুন্দর হয়েছে, সুন্দর, বড়ই সৌন্দর্য হয়েছে। তো আপাতত SMS পড়ছি না, আমরা পরের গানটাতে চলে যাচ্ছি। যে গানটা শুনবো সেটা হচ্ছে, এই গানটা অনেকদিন পরে প্লে করছি এবং এই গানটার আবেদন এখনো আছে, এখনো SMS আসে দেখে ভালো লাগলো। আজকে একজন রিকোয়েস্ট করেছিলেন, সম্ভবত নিয়াজ। সেই গানটা শুনছি। আর SMS করার নিয়মটা হচ্ছে, প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেজ ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969 একটু পরে ফিরছি, সাথেই থাকুন। শুনে আসে আমরা এতটা 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 ভালোবাসি। So friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট এন্ড আলটিমেট রেডিও মেট আজকে। সময় হচ্ছে 12:03। 12টা যেহেতু বেজে গেছে, না বাজুক সেই প্রত্যাশা আমার, এবং আমার সাথে থাকবেন রাত 2টো পর্যন্ত। শুনছিলাম কিন্তু দারুণ দারুণ কিছু গান। একটু আগের গানটা অবশ্যই আপনাকে একটু উদাস করে দেবে, দ্যাটস ফর শিওর। গানটা হচ্ছে অবাক ভালোবাসা, ওয়ারফেজের গান। এবং একটু আগে বোধহয় বেশ কিছুক্ষণ আগে কক্সবাজারে সেই মেরিন ড্রাইভ নিয়ে কথা হচ্ছিল, যে একদম কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত চমৎকার একদম মখমলে বাঁধানো রাস্তার মতো রাস্তা হয়েছে, এবং এটা আমার মতে পৃথিবীর সব থেকে সুন্দর রাস্তাগুলোর একটা হবার দাবি রাখে। তো নিশ্চয়ই এত কথা পরে এই গানটা যখন প্লেলিস্টে, অবাক ভালোবাসা, সব আলো নিভে যাক আধারে শুধু জেগে থাকেই, অসাধারণ লিরিক্স, অসাধারণ গান। নিশ্চয়ই সমুদ্রে যেতে ইচ্ছে হচ্ছে খুব তাড়াতাড়ি, আমারও তাই হচ্ছে। ওই রাস্তা কবে পুরোটা একটা এক পাক দিয়ে আসতে হবে, এটা তর্স হয়েছে না। এবং অবাক ভালোবাসা গানটা শুনতে শুনতে একটা ছোট গল্পের কথা মনে হচ্ছিল, সুকুমার রায়ের লেখা, প্রবাবলি সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, এটা সুকুমার রায়েরই লেখা ছিল, অবাক জলপান। ছোটবেলায় পড়েছিলাম গল্পটা, খুবই মজার একটা গল্প ছিল। একজন লোক প্রচন্ড রকম পানির পিপাসা পেয়েছে এবং দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন পাগলের মতো একটু পানির জন্য, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা, এবং কোথাও শেষ পর্যন্ত আর পানি খাওয়া হচ্ছে না। খুবই হিউমারাস, মানে এই সুকুমার রায়ের সেন্স অফ হিউমার দুর্দান্ত ছিল, এটা বলাই বাহুল্য। এবং আমার ধারণা এটা বংশানুক্রমিকভাবে পেয়েছেন। উপেন্দ্র কিশোরের লেখারা দুর্দান্ত ছিল, সুকুমার রায়ের তো অসাধারণ কথাই নেই। সত্যজিৎ রায় দারুণ লিখতেন। জেনেটিকভাবে এই সেন্স অফ হিউমার বোধহয় প্রবাহিত হয়েছে আস্তে 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 উপর থেকে নিচে, ডাউনওয়ার্ড স্লপিং। তো সেই দারুণ, খুবই 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 মজার একটা গল্প সুকুমার রায়ের। এবং সুকুমার রায় একজন অসাধারণ সাহিত্যিক, মানে এইরকম মানে উইট, স্যাটায়ার, সেন্স অফ হিউমার সত্যি খুব খুব বিরল, খুবই দুর্লভ, অসাধারণ একজন লেখক সুকুমার রায়। তো এখন আমরা সেই সুকুমার রায়ের পাগলা দাশু নিশ্চয়ই পড়েছেন হয়তো, যারা বই টই পড়ার অভ্যাস আছে। পাগলা দাশু ক্যারেক্টারটা খুবই বিখ্যাত, আর অবাক জলপান তো কথাই নেই, লাজবাব।
আমরা যাচ্ছি নির্জনের কাছে। অবাক ভালোবাসা গান শুনে কোথাও উনি SMS পাঠিয়েছেন। নির্জন লিখেছেন যে অবাক ভালোবাসা হচ্ছে মায়াবী সমুদ্রের মতো। কথা সত্য, ঘটনা খুবই সত্য। অবন্তী লিখেছেন ঢাকা থেকে যে মাঝে মাঝে ইচ্ছে হয় খুব খুব অবশ্যই ভি দিয়ে লিখেছেন KHUV, খুব খুব দূরে কোথাও চলে যায়, এটা তার মাঝে মাঝে ইচ্ছে হয়। এবং আমার ধারণা যে আপনার জন্য তাহলে পারফেক্ট সং ছিল এটাই, অবাক ভালোবাসা। সব আলো নিভে যাক, শুধু জেগে থাক আধার আর আমি, আর কোনো কিছু দরকার নেই। একটা জায়গা থেকে ঘুরে আসতে পারেন, বান্দরবান নীলাচল। এখন একটু বিকেলবেলাটা যাবেন, বিকেলবেলাটা থাকবেন, শেষ বিকেল, পরন্ত বিকেল, গধূলিবেলা, একদম সন্ধ্যার পরও বেশ কিছুক্ষণ থাকবেন। এবং ওই পাহাড়ের মাথা থেকে বান্দরবান শহরটা পুরোটা দেখা যায় অনেক দূর থেকে। ছোট্ট একটা শহর, অনেক আলো জ্বলছে। ওখানে গিয়ে কিছুক্ষণ আত্মচিন্তা মগ্ন থাকুন। অবশ্যই একটা you will see the light at the end of the tunnel, that's for sure. অসাধারণ একটা জায়গা। ওখানে গেলে হয়তো অনেক অনেক নতুন দরজা উন্মোচিত হয়ে যায়। এরকম অসাধারণ কিছু প্রকৃতির চমৎকার চমৎকার কিছু জায়গায় গেলে নিশ্চয়ই হয়। সেজন্য কিন্তু ঘোরাঘুরের অভ্যাসটা রাখতে হবে। হ্যাঁ, আর আমাকে জানিয়েছেন মুগনি লিখেছেন ক্যান্টনমেন্ট থেকে। অবশ্যই মনে আছে, কেন মনে থাকবে না? তো রেগুলার একজন ফ্রেন্ড, খুবই মনে রাখার কোনো কারণ নেই। এই মুহূর্তে আমরা যেটা মনে করতে চাই সেটা হচ্ছে SMS করার নিয়মটা আরেকবার মনে করতে চাই এবং করিয়ে দিতে চাই। যদি কোনো গান শুনতে চান, নিজের কোনো কথা শেয়ার করতে চান, প্রথমে আপনার SMS অপশনে যান, গিয়ে লিখুন রেডিও আমার শর্টেস্ট ভার্সন হুইচ ইজ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাবার্তা লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। উইকেন্ড যাচ্ছে, নিশ্চয়ই খুব ভালো সময় কাটছে। আশা করছি কালকেও ছুটির দিন নিশ্চয়ই অনেকের, সবার না হলেও। আমি একটা জিনিস দেখেছি, যাদের সপ্তাহে একদিন মানে ছুটি দিন, 6 দিন ওয়ার্কিং ডে, তারা হচ্ছে যারা সপ্তাহে 2 দিন ছুটির দিন, তাদের প্রতি খুব ঈর্ষাবোধ করেন। তো কালকে যাদের ছুটি নেই, কালকে যাদের অফিস খোলা থাকবে শনিবারে, এই গানটা তাদের জন্য। কালকে যাদের ছুটি আমার মতো এই পাপিষ্ঠ নরাধমের মতো, তাদের জন্য এই গান না, তারা এই গানের এক লাইনও শুনবেন না। সো দ্য সং ইজ হাইম ফর দ্য উইকেন্ড। মনে করবেন অফিসে বসেও আপনি উইকেন্ড সেলিব্রেট করছেন, মনের মধ্যে থাকলে সব হয়, তাই না? সো এনজয় দ্য সং। একটু পরে ফিরছি। রাতের অন্ধকার এখন আমার ছবি আঁকার ক্যানভাস, তোমার চোখের আলো আমার রং। একদিন তোমাকে যে ছুঁয়েছি সেই আঙুল আমার তুলি এখন। আমি তোমার ঘুমের ছবি আঁকছি, তুমি বিলীন হয়ে শুয়ে আছো এখন আমার ছবির ভেতরে। এই ঘুম থেকে তোমাকে আমি জাগাবো না। অস্থির পৃথিবী থেকে তুলে এনে ভালোবাসার দুহাতে তোমাকে এখন আমার স্থিরতার পটে স্থাপন করে চলেছি। পৃথিবীর সব রূপসীরা আমার পাশে দাঁড়িয়ে দেখছে তোমাকে। আমি তাদের ঈর্ষা দিচ্ছি, কেননা তারা স্থিরতা পায়নি। আমি একটু পরেই শুয়ে পড়ব তোমার পাশে, তারপর একটু একটু করে প্রান্তর ভরে উঠবে ঘাসে। কালের গ্রহণ লাগা চাঁদ তখন বেরিয়ে এসে আমাদের দুজনেরই ছবি আঁকবে। যে দেখবে সে দেখবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে ইরাজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। এই অসাধারণ রোম্যান্টিক কবিতাটা হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা। এটার নাম হচ্ছে ভালোবাসার দিনে। আর একটু আগে আমরা শুনছিলাম রাফার কণ্ঠে আবার গানটার ইউকেলেলে কম্পোজ করা ভার্সন। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি অর্থহীনের গান, এবং অর্থহীনে যখন রাফা ছিলেন ওই সময়ই কম্পোজ করা, অসমাপ্ত অ্যালবামে ছিল। পরবর্তীতে রাফা এটা সোলো একটা প্রজেক্ট হিসেবে এটা পরবর্তীতে শুধুমাত্র ইউকেলেলে দিয়ে ওটাকে ফোকাস করে কম্পোজ করেছিলেন, সেই ভার্সনটা আমরা শুনলাম। এই প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়েছে, বেশ কিছু কিন্তু অল্টারনেটিভ ইনস্ট্রুমেন্ট আছে যেগুলোর মিউজিক খুব বেশি মিউজিশিয়ানরা ইউজ করেন না গানে, কিন্তু অসম্ভব সুন্দর এবং মিষ্টি সাউন্ড ওই ইনস্ট্রুমেন্টগুলোতে, এবং শুনলে মন একদম ভরে যায়। যেমন ইউকেলেলে কিন্তু অসাধারণ একটা ইনস্ট্রুমেন্ট, খুবই সুইট। তো এরকম আরও কিছু ইনস্ট্রুমেন্ট, ফর এক্সাম্পল ম্যান্ডোলিন, তারপরে হচ্ছে আপনার লুট তো অসাধারণ একটা ইনস্ট্রুমেন্ট। আমি খুব বেশি দিন আগেও এর কথা জানতাম না, 2 বছর আগেও, কিন্তু শোনার পর থেকে মনে পাগলের মতো ভক্ত হয়েছে লুট ইনস্ট্রুমেন্টটা। এবং গভীর রাতে, অনেক রাতে একদম একা একা যদি বাতিটাতে নিভিয়ে লুটের মিউজিক শোনেন, মানে ঘুমানোর আগেই চোখে স্বপ্ন চলে আসবে, এত অসাধারণ সুন্দর মিউজিক লুটের। তো লুট, তারপরে হচ্ছে আপনার হার্পি মিউজিক খুব সুইট, এরকম ইউকেলেলে তো বললাম, এরকম বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে এবং অল্টারনেটিভ যেগুলো, এবং খুব প্রাদেশিক কিছু ইনস্ট্রুমেন্ট আছে, রিজিওনাল, এক এক অঞ্চলে এক এক রকম ওখানকার লোকাল ইনস্ট্রুমেন্ট। ইভেন ফার ইস্টে আপনার চায়না এবং কোরিয়াতে তাদের নিজস্ব কিছু ইনস্ট্রুমেন্ট আছে সব, এবং ওই ট্রেডিশনটা হয়তো ওই ফ্লেভারটাও পাবেন। তো এরকম অল্টারনেটিভ ইনস্ট্রুমেন্টাল শুনে দেখতে পারেন। আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কয়েকটা SMS আমরা
পড়ে ফেলে এই ফাঁকে আমাকে উর্মি SMS পাঠিয়েছেন মহাখালী থেকে। প্রথমে যেটা লিখেছেন উর্মি সেটা বানান ভুল হয়ে গিয়ে এমন একটা জিনিস দাঁড়িয়েছে সে আর আমি বলতে পারছি না। ইউ বেটার বি কেয়ারফুল নেক্সট টাইম, ওকে। আর আরেকটা হচ্ছে যে উনি খুব খুশি হয়েছেন এই গ্রেট নিউজটা দেওয়াতে। ওই রাস্তাটা কক্সবাজার থেকে যে মেরিন ড্রাইভ, এটা ওনার নিজেরও খুব পছন্দ। উনি খুবই এক্সাইটেড, উনিও যাওয়ার জন্য ওয়েট করছেন এবং আমাকে একটা ট্রিট দিতে চাচ্ছেন এবং নিজের হাতে রান্না করা খাবার দিয়ে আমাকে ট্রিট দিতে চাচ্ছেন। এই কথাটি পড়ে আমি উদাস হয়ে গেলাম, কারণ হচ্ছে জীবনে কতজন যে এই কথা আমাকে বললো আমি অসাধারণ রান্না করি, একদিন তোমাকে রান্না করে খাওয়াবো। ওই সেই সুনীলের কবিতার মতো 33 বছর হয়ে গেল, কেউ কথা রাখেনি ওরকম। মানে এতদিন ধরে এতজনের রান্নার প্রশংসা শুনলাম, অসাধারণ রান্না করে তারা, অসাধারণ, একবার খেলে দ্বিতীয়বার খেতে চাইবেন না। মানে পজিটিভ অর্থে, মানে এত ভালো খাবার কি করে আপনি খাবেন, এই অর্থে আর কি খেতে চাইবেন দ্বিতীয়বার। কিন্তু এই জীবনে আর কেউ খাওয়ালো না, শুধু শুনিয়েই গেল, কেউ কথা রাখলো না। আমি জানি না উর্মি কথা রাখবে কিনা শেষ পর্যন্ত। জাকিয়া জানিয়েছেন, আমি লিখেছিলাম যাদের কালকের দিনটা ছুটি তাদের জন্য ওই গানটা না। তো জাকিয়া বলেছেন তার এখন কোনো জব করছেন না, পুরো সপ্তাহ জুড়েই তার ছুটি, তার জন্য তার মানে তার জন্য কোনো গান নেই। ভুল, সবই ভুল, আপনার জন্য গান থাকতেই পারে। যা হয় এরপরে যে গানটা প্লে করবো ধরে নিন সেটা আপনার জন্য, জাকিয়া। আর আরো অনেকে SMS পাঠিয়েছেন, একা, শ্রুতি, তিশা। আপাতত পড়ছি না, SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। এখনো আপনাদের জন্য 1 ঘন্টা 39 মিনিট আমি আপনার পাশে আছি হট সিটে, অনেক লম্বা সময়, 1 ঘন্টা 39 মিনিট, রাত 2টা পর্যন্ত। এবং ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আপনার সাথে আছি। তাই যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান, যে কোনো কিছুর জন্য আমাকে একটা ছোট্ট SMS করলে প্রথমে লিখবেন RA রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ যেটা, এবং স্পেস দিয়ে আপনার নাম ধাম এবং কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। এখনকার গানটা হচ্ছে ওই যে বলেছিলাম একটু জাকিয়ার জন্য, কিন্তু গানটার নাম হচ্ছে হৃদয়হীনা। আমি জাকিয়া হয়তো ভাবতে পারে আমি তাকেই মিন করছি, ডেফিনেটলি নয়। আমি জানি অনেক হৃদয়বতী একজন মেয়ে হচ্ছে জাকিয়া। এই গানটা জাস্ট নিছক একটি গান, কিন্তু দারুণ একটা গান, মাইলসের গান। একটু পরে ফিরছি, সাথে থাকুন। বাড়াই তৃষ্ণার হাত, ফিরে আসি শূন্যতাকে ছুঁয়ে। তুমি নেই, নিষ্প্রদীপ মহড়ায় জ্বলে থাকে এত ঠান্ডা একজোড়া মানবিক চোখ। তৃষ্ণার তো শরীর জুড়ে জেগে থাকে ব্যথিত রোদন। নরম আলোর চাঁদ মরে যায় অঘ্রাণের রাতে। বেঁচে থাকে ভালোবাসা, নক্ষত্রের আলোকিত স্মৃতি। তোমার শূন্যতা ঘিরে দীর্ঘশ্বাস, বেদনার ঘ্রাণ। তোমার না থাকা জুড়ে জেগে থাকে সহস্র শ্মশান। অসাধারণ কবিতা, তাই না? তোমার শূন্যতা ঘিরে দীর্ঘশ্বাস, বেদনার ঘ্রাণ। তোমার না থাকা জুড়ে জেগে থাকে সহস্র শ্মশান। এটা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা। এটার নাম হচ্ছে শ্মশান। তো এই মুহূর্তে শুনছেন ইরাজকে, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ, অনলি অন রেডিও আমার 88.4 FM। সবাই হচ্ছে 12টা বেজে 33 মিনিট, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, দু একটা হাজিও দিয়ে ফেলতে পারি। সে যাই হোক, একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে ওয়ান মোর নাইট, মেরুন 5-এর গান, এবং তার আগে ছিল মাইলসের গান হৃদয়হীনা। আমাকে লিখেছেন বেশ কিছু বন্ধু, তার মধ্যে মিতা ফ্রম লালমাটিয়া। প্লেলিস্টটা তার ভালো লাগছে, এবং এই শো ছাড়া আমি এই মুহূর্তে অন্য কোনো শো করছি না আপু, সময় পাই না বলেই করি না, পেলে আমি 7 দিনই শো করতাম। এখনো সেই আগের উৎসাহ, স্পিরিট সবই আছে, কিন্তু জীবনের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে সেই সময়টা এখন আর পাওয়া যাচ্ছে না। এটা খুবই আফসোসের বিষয়। শ্রুতি আমাকে লিখেছে বেশ পুরোনো গান অনেক তো আমি প্লে করি, কালজয়ী গানগুলো। তো ফিডব্যাকের একটা গান তিনি শুনতে যাচ্ছেন, মৌসুমী, কারে ভালোবাসো তুমি। আচ্ছা, আমি চেষ্টা করবো। শ্রুতি শাহরিন আমাকে জানিয়েছে সন্ধ্যাবেলাতেই ঘুম ভেঙে ঘুমিয়ে পড়েছিলেন, ঘুমের মধ্যেই নাকি তার মনে হয়েছে আজকে রাতে ড্রিমস অ্যাভিনিউ, তাই ঘুমটা তার ভেঙে গেল। কত কেয়ার করি দেখলে ওর। অবশ্যই দেখলাম, আমি জানি না, দ্যাটস ওয়াই আই লাইক ইউ শাহরিন, এবং সেজন্যই তো তোমাকে এত বছর ধরে আছো, নিশ্চয়ই আরো বহু বছর ধরে সাথে থাকবে। এবং আমি চাই তুমি তোমার সন্তান, নাতি নাতনি নিয়ে একসময় আমার শো শুনবে, ওকে? ততদিন পর্যন্ত সাথে থাকতে হবে। বাই দ্য ওয়ে, তুমি এখন কি করো এটা কিন্তু কখনো লিখো না। আমি একসময় সেই প্রথম যখন মনের জানালা করতাম, ওই সময় সিটি কলেজে পড়তে, এবং সেই শাহরিন ফ্রম সিটি কলেজ, এটা আমার মনে আছে। কিন্তু এখন সেই শাহরিন কি করছে এটা কিন্তু তুমি এখন আর জানো না। মানে আর ইউ ডুইং এনিথিং অর ইউ জাস্ট ডুইং নাথিং? নাথিং হলে আমি বেশি খুশি হবো, কারণ কোনো কিছু না করার মধ্যেই সর্বসুখ, অন্তত আমার এটা থিওরি। ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। একটু আগে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর এরকম রোমান্টিক কবিতা, এরপরে আবার ব্লু নাইটিঙ্গেল এরকম SMS। পরিবেশটা কিন্তু আস্তে আস্তে গোলাপি ডানায় ভর করে উড়ে যাচ্ছে অন্য কোথায় যেন। একা আমাকে জানিয়েছে ক্যান্টনমেন্ট থেকে, সেটা হচ্ছে যে
এক কাপ গরম কফি, ধোয়া উঠছে, পরক্ষণই মিলিয়ে যাচ্ছে, সবাই হয়তো এই ধোয়ার মতো মিলিয়ে যাবে, হয়তো কারো স্মৃতিও, হয়তো আমিও। আসলেই কিন্তু পরিবেশটা আস্তে আস্তে কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, অন্যরকম মনে হচ্ছে। কুয়াশার ভেতরে নরম তুলোর মতো কার স্মৃতি যেন উড়ে 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 যাচ্ছে একটু একটু করে। গাঢ় ঘন কুয়াশার জন্য তার মুখটাও দেখা যাচ্ছে না, কিন্তু তার অবয়ব বোঝা যাচ্ছে। হয়তো স্টোনা, পরিস্ফুট না, অপশ্রিয়মান, তবুও কেউ একজন আছে সেই কুয়াশার ভেতর দাঁড়িয়ে। এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে কিন্তু আস্তে আস্তে, তাই না? এখন আর কোনো SMS পড়ছি না আপাতত। একটা গান শুনবো আমরা। গানটা শোনার আগে SMS করার নিয়মটা একটু মনে করে দিই। যদি কোনো গান শুনতে চান, নিজের কোনো কথা শেয়ার করতে চান, প্রথমে লিখবেন RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা আর কথাগুলো তারপর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। যে গানটা শুনবো এই গানটা বেশ 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 আগের গান। একটু আগে যেরকম এক বন্ধু লিখেছিল যে বেশ অনেক আগের কালচারি গান প্লে করি, তো এটাও সেই অনেক পুরোনো সময়ের mid-90s একটা গান, নগর বাউলের। ওই সময়টাতে অবশ্য নগর বাউলের নাম ছিল ফিলিংস। তো গানটা শুনলে ব্যাপক ফিলিংস জাগতেই পারে। গানটার নাম হচ্ছে যে কখনো কোনো পথের মাঝে দেখা হয়ে যায় যদি, জানতে চেয়েও না আমি কেমন আছি, আমাকে দেখে তুমি বুঝে নিও কত কষ্টে আছি। একটা ঘটনা মনে আছে যে ওই সময় একটা ঈদের প্রোগ্রামে, বিটিভিতে তখন তো একটাই চ্যানেল, একটা ঈদের প্রোগ্রামে তো স্পেশাল ব্যান্ড শো হতো, এবং ওটার জন্য পাগলের মতো বসে থাকতাম কখন ঈদের স্পেশাল ব্যান্ড শো আসবে। কারণ ওই সময়টাতে ব্যান্ড মিউজিকের প্রতি তখন একটা সামাজিক গ্রহণযোগ্যতা ছিল না। ব্যান্ড মিউজিক মানেই ধরা হতো কিছু উচ্ছন্নে যাওয়া ছেলেপেলেরা কী সব করছে, এরকম একটা ব্যাপার। শুধুমাত্র ঈদের দিন মানুষের মন, সবার মন বড় থাকে, আমরা ভেদাভেদ ভুলে যাই। তো ওই দিন মানুষ, সুশীল সমাজেরও মন বড় হয়ে যেত। তো তখন শুধুমাত্র ব্যান্ড শো, মানে ব্যান্ড মিউজিক শুধুমাত্র ওই ঈদের সময়টাতে আমরা ওইভাবে শুনতে পেতাম। তো ওটার জন্য ওয়েট করতাম কবে ঈদের স্পেশাল ব্যান্ড শো হবে। এবং আমার এখনো মনে আছে এই ব্যান্ড শোটা হতো ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা 7:25, এটার খবরের আগে। তো এবং তখন যদি কোনোভাবে ইলেকট্রিসিটি চলে যেত তো তাহলে তো সাড়ে সর্বনাশ হয়ে যেত আর কি। তো এরকম একটা ঈদের প্রোগ্রামে এই গানটা ফার্স্ট শুনলাম, নগরবা ফিলিংসের কত কষ্টে আছি। এখনো মনে আছে যে এতদিন পরেও 95-এ ছিল প্রবাবলি, আর 94-এ একটা কালো পাঞ্জাবি পরে জেমস, ব্যাপক ভাবসাব নিয়ে, ঝাঁকড়া চুল ধরিয়ে, এক খুব বিভাগে একটা লুক নিয়ে গিটারটা ধরে কত কষ্টে আছি। তো আমি এর কিছুদিন পর ওটা আমাকে ব্যাপক পেয়ে বসেছিল বিষয়টা, এবং আমিও তখন দেখা যেত যে সেই আমি স্কুল পড়ুয়া ছোকরা, আমি একটা স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে এরকম একটা গিটারের বদলে যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়ে এরকম একটা জেমসের মতো করে ভাব ধরে, তুই মানে একটু পা দুটো হাসে ভাবে দাঁড়িয়ে, মানে একটু ব্যাপক করে উদাসী ভাব নিয়ে আমিও গাইতাম কখনো কোনো পথের মাঝে। দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি ফানি। বাট আমার এই অনেকদিন পরে এই গানটা প্লে করতে গিয়ে সেই ঘটনাটা মনে পড়ে গেল। সেই গানটা শুনছি, কখনো কোনো পথের মাঝে দেখা হয়ে যায়। আচ্ছা, বাস্তবে যদি সত্যি কখনো এমন হয় যে হয়তো একটা সময়টাতে যে মানুষটা ছিল আপনার আলো আধার ছায়া, অথবা ছায়ার ভেতর অপসৃয়মান কায়া, আপনার দিন রাত্রিগুলো অহর্নিশ জুড়ে ছিল যে মানুষটা, হয়তো একটা সময় অমোঘ নিয়তির মতো একটা ব্যবধান হয়ে গেলে, তারপরে যদি অনেক দূর পথ ঘুরে, অনেক ক্রোশ ঘুরে, অনেক সময়ের স্রোত পার হয়ে, অনেক সমুদ্র, নগর, বন্দর অতিক্রম করে অবশেষে কখনো কোনো পথের মাঝে আবার যদি দেখা হয়ে যায়, ঘৃণাভর আক্রোশটা কি সবার আগে জেগে উঠবে? যে কারণে ব্যবধান তৈরি হয়েছিল, অথবা দেয়াল উঁচু হয়েছিল আকাশচুম্বী, নাকি সবকিছু ছাপিয়ে এসে পুরনো স্মৃতি, পুরনো হাহাকার, পুরনো ভালোবাসা, কোনটা আগে জাগবে? আপনি হয়তো ভালো বলতে পারবেন। শুনে ফেলি আমরা কখনো কোনো পথের মাঝে। সো ফ্রেন্ডস, ফিলিংসের নগর বাউলের কতটা কষ্টে আছে গানটা তো আমরা শুনলাম। এখন আমরা যে গানটা শুনতে যাচ্ছি, বহুদিন পরে শুনছি, এটা একটা অপরাধ আমার, আমি স্বীকার করে নিচ্ছি যে এতদিন পরে কেন এই গানটা শুনবো। এই গানটা প্রায় শোনা উচিত, অসাধারণ একটা গান। মিউজিক শুনে নিশ্চয়ই, ইন্ট্রোটা শুনে বুঝতে পেরেছেন, স্টেয়ারওয়ে টু হেভেন বাই লেড জেপলিন। এই গানটা আসলে একটা কিংবদন্তির পর্যায়ে চলে গেছে। এই গানটা নিয়ে এত আলোচনা, এত জল্পনা কল্পনা, এত কিছু হয়েছে, এবং এটা অ্যামেজিং গিটার ওয়ার্ক, মিউজিক্যাল কম্পোজিশন তো দুর্দান্ত, কোনো কথাই নেই। এটা আমি অনেক আগেও অনেকবার বলেছিলাম অনেক শোতে, যে সারা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভে হয়েছিল যে কোন গানের গিটার ওয়ার্ক সবচেয়ে ভালো লাগে, লিড গিটার ওয়ার্ক। তার মধ্যে ফার্স্ট হয়েছিল এই গানটার গিটারের কাজ, স্টেয়ারওয়ে টু হেভেন, এবং আরও অনেক দুর্দান্ত দুর্দান্ত গানও ছিল। ইট ওয়াজ ইন নাম্বার 1 পজিশন। সেই স্টেয়ারওয়ে টু হেভেন প্রায় 40 বছরেরও আগের একটা গান, এখনো কিভাবে কালজয়ী হয়ে যুগ যুগ ধরে টিকে আছে। মিউজিক অসাধারণ।
এবার গানের থিম আসে, যে থিমটা নিয়েও কত যুগে যুগে কত কত কথা হয়েছে, যে সবাই প্রশ্ন করেছেন যে কেন এই গানটা আসলে থিম কি, স্টেয়ারওয়ে টু হেভেন দিয়ে আসলে তারা কি বোঝাতে চেয়েছে। এবং অনেকে আবার যারা ক্রিটিক তারা এটার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে বলেছেন যে এটা আসলে ওভার রেটেড, এটা নিয়ে এত হাইপ হবার কিছুই নেই। আবার যারা এটার ভক্ত তারা এটাকে মাথায় তুলে রাখেন অলওয়েজ। তো এটার থিম নিয়েও যে এই গানটা আসলে ইনার মিনিংটা, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, বাট অনেকে অনেক মত দিয়েছেন, কিন্তু আমার কাছে সব থেকে গ্রহণযোগ্য মনে হয়েছে যেটা, সেটা হচ্ছে যে আমি মিউজিকোলজিস্ট রবার্ট ওয়াজলার একটা কথা বলেছিলেন যে ওই সময়টাতে, অর্থাৎ 60s and 70s পুরো পৃথিবীর পটভূমিতেই সবকিছু একটা ওলটপালট ভাঙাগড়ের একটা খেলা চলছিল। সেই পাশ্চাত্য দুনিয়ার একটা আধিপত্য বিস্তার এবং আধিপত্যের প্রভাব হ্রাস, বা এটা নিয়ে যে বিভিন্ন পোলারাইজেশন পৃথিবী জুড়ে, দ্য এন্ড অফ প্যাক্স আমেরিকানা, তারপর নতুন যে অর্থনৈতিক সমস্যাগুলো তৈরি হচ্ছিল, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইউনিয়নগুলো ভেঙে যাচ্ছিল, এবং লো পে সার্ভিস জবগুলো আস্তে আস্তে সংখ্যা বাড়ছিল, সামাজিক কাঠামো এবং সেই মাইক্রো ইকোনমিক লেভেল থেকে সেই তাদের যে ইম্প্যাক্ট, করাপ্ট লিডারশিপ, পাওয়ারফুল সোশ্যাল মুভমেন্ট, এরকম অনেকগুলো আসলে সামাজিক টানাপোড়েনকে পুঁজি করেই আসলে এই গানটা করা হয়েছিল। এটা, এবং আমার কাছে এই থিওরিটা সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল মনে হয়েছে। সো তাহলে আমরা শুনে ফেলি সেই বহুল আলোচিত এবং কিংবদন্তি পর্যায়ে পৌঁছে যাওয়া গান স্টেয়ারওয়ে টু হেভেন বাই লেড জেপলিন। So friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM। আর এই মুহূর্তে আপনারা শুনছেন ইরাজকে আরেকবার। তো আমরা এখন কি করব? আমরা এখন পড়তে পারি, এটা একটা অপশন। আমরা এখন অন্য অনেক কিছু নিয়ে কথা বলতে পারি। আমরা এখন একটা কবিতা পড়তে পারি, কিন্তু সব কিছুকে ছুটি দিয়ে আপাতত এই মুহূর্তে আমরা একজন বন্ধুর সাথে কথা বলবো। দেখা যাক এই মুহূর্তে ফাস্টেস্ট কলার কি হতে যাচ্ছেন। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 98936666। ওয়েট করছি আমাদের ফাস্টেস্ট কলারের জন্য। হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। কে বলছেন বন্ধু? ভাই শান্ত। আপনার কি টেলিভিশন অন এই মুহূর্তে রুমে? না ভাই, আমার তো অন না। সাউন্ড শুনতে পাচ্ছি, অন্য কোনো টেলিভিশন আর রেডিও এরকম কিছু চলছে কি? কোনো কিছু অন না। হ্যালো হ্যালো, হ্যাঁ, ওকে। কোথেকে বলছেন ভাই? আপনার পরিচয় একটু কাইন্ডলি আরেকবার বলবেন। জি ভাই, আমার নাম শান্ত, আমি উত্তরা থেকে বলছি। শান্ত, ভালো আছেন শান্ত? জি ভাই। আচ্ছা। আপনি মনে হয় আমাকে পেয়েছেন, একবার ফোন দিয়েছিলাম। কথা হয়েছিল আগে একবার? হ্যাঁ। আচ্ছা, ভুলে যাওয়ার জন্য দুঃখিত, মার্জনা করবেন আমাকে। হ্যাঁ জি ভাই। ভাই আমাকে আপনার থেকে করে বলেন না, কি করে বলছেন তুমি? আচ্ছা, একজন আজকে তুই শুনতে চেয়েছিলেন, আপনি তুমি, ফাইন, এক ধাপ ইমপ্রুভ হয়েছে। সো শান্ত। জি ভাই। শান্ত কখন অশান্ত হয়? এটা ঠিক তো বলতে পারতেছি না কখন হই। তুমি নিজেই জানো না তুমি কখন অশান্ত হয়ে যাও? যখন কোনো কিছু ভালো লাগে না আমার, তখন। সর্বশেষ কখন এরকম হয়েছে, কোনো কিছু ভালো লাগছে না, অশান্ত হয়ে উঠেছিল শান্ত? সর্বশেষ কখন? রিসেন্ট, মোস্ট রিসেন্ট? হ্যালো, সর্বশেষ কবে? আজকেই? না ভাই, ঠিক মনে পড়তেছে না। ঠিক মনে পড়ছে না? আচ্ছা, ক্রিকেট খেলা পছন্দ? হ্যালো, ক্রিকেট খেলা পছন্দ তোমার শান্ত? জি ভাই, পছন্দ। সব থেকে বেশি পছন্দ কোনটা, ফুটবল, ক্রিকেট নাকি লুডো, কোনটা? ক্রিকেট। ক্রিকেট। তো বাংলাদেশের তো চ্যাম্পিয়ন্স ট্রফি একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে, কেমন প্রত্যাশা, কেমন তোমার? ক্রিকেটের কথা বলতেই বোধহয় তার লাইনটা, আমি জানি না, হয়তো ক্রেডিট শেষ হয়ে যেতে পারে ফোনের, অথবা এমন হতে পারে যে গার্লফ্রেন্ড ফোন দিয়েছে, ওয়েটিং এ পেলে সমস্যা, অথবা অনেক কিছু হতে পারে। সে যাই হোক, যেহেতু ফাস্টেস্ট কলারকে আমরা স্বয়ং সাফল্যের সাথে বিদায় দিতে পারলাম না, আমরা আরেকটা ফোন নিতে পারি, তাই না? সো অল্টারনেটিভ ফাস্টেস্ট কলারের জন্য আমরা এখন ওয়েট করছি। ফোন নাম্বারটা হচ্ছে 98936666। Let's see who's calling. হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভালো আছো? ও নো, একই বন্ধুরা কেন বারবার লাইনটা পেয়ে যায়? খুবই খারাপ, খুবই খারাপ।
কেন তোমার কি খারাপ লাগতেছে আমি ফোন কল লাইন পেয়ে গেছি দেখা? না না না, অনেক ভালো লাগছে। আই ওয়াজ কিডিং, দুষ্টামি করছিলাম। খুব ভালো লাগছে। আই নো। হ্যাঁ। তো একা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো থাকি আমি সবসময়, সেটা গত সপ্তাহে বলছি, আজকেও বললাম। হ্যাঁ হ্যাঁ, গত সপ্তাহে তো তুমি অনেক ইন্সপায়ারিং কথাবার্তা বললে, সবাইকে যেটা শোনালাম যে অনেক ভালো ভালো কিছু বললে, যে কেন খারাপ থাকবো, তাই না? কি কেন খারাপ থাকে না, আমি ভালো থাকি কেন সেটা বলেছি। হ্যাঁ সেটাই বললাম, যে কেন খারাপ থাকবে, হ্যাঁ। সবসময় ভালো থাকতে হবে। আজকেও তুমি এসএমএস পাঠিয়েছিলে হ্যাঁ। সম্ভবত, কিন্তু হ্যাঁ। কিন্তু আজকে তোমার এসএমএসটা কিন্তু সেই গত সপ্তাহে যেরকম স্পিরিট ছিল, সবসময় ভালো থাকবো, আজকেরটা একটু কেমন যেন মনে হলো। ঘটনা কি? আজকের এসএমএসটা ছিল তোমার এরকম যে নীরবতা বড্ড কাঁদায়, তাই না? হ্যাঁ। কারণ কি, ঘটনা কি খুলে বলো তো, কি বিষয়? যখন ধরো যখন নীরব কিংবা তুমি খুব নিঃসঙ্গ একটা টাইম পাস করবা, তখন কিন্তু তোমার মনের মধ্যে ভিন্ন ভিন্ন স্মৃতি, টাইম পাস মানে অন্য ধরনের একটা, আচ্ছা তুমি আগে বলো। হ্যাঁ, অন্য ধরনের একটা ফিলিংস কাজ করবে, একটা শূন্যতা কাজ করবে। কি ধরনের ফিলিংস? অন্য ধরনটা কি ধরন? শূন্যতা, হাহাকার, কিংবা ধরো খুব মন খারাপ, বিষণ্ণতা। এটা মানে ট্রাই করে দেখো, যখন তুমি খুব চুপচাপ কিংবা নিঃসঙ্গ থাকবা, এই জিনিসটা কাজ করবে। যতই তোমার মন ভালো থাকুক, এই জিনিসটা কাজ করে প্রত্যেকটা মানুষের। তো ওই জিনিসটা অনেক সময় দেখা যায় কি, এত অনেক বেশি শূন্যতা কিংবা অনেক বেশি ভালো লাগা, অনেক বেশি আনন্দ কিংবা অনেক বেশি বিষণ্ণতা মানুষকে কাঁদায়। এটা একটা অদ্ভুত বিষয়, মানে ভালো লাগা যেমন কাঁদায়, সেরকম খারাপ লাগাটাও কাঁদায়। তো সেজন্যই বলছি যে নিঃসঙ্গতা বড্ড কাঁদায়। আমাকে অবশ্য জীবনে শুধুমাত্র এক ধরনের শূন্যতাই আমাকে কাঁদিয়েছে। জানতে চাও কি সেই শূন্যতা, যা আমাকে তিলে তিলে দগ্ধ করেছে, যা আমাকে বারে বারে দংশন করেছে, যা আমাকে মুহুর্মুহু ক্ষতবিক্ষত করেছে? তুমি জানতে চাও কি সেই শূন্যতা? কি? পরীক্ষার খাতায় শূন্যতা। ভালো। আর রেজাল্ট আর যখন রেজাল্ট দেয় তখন যে শূন্যতা, এই শূন্যতা আমাকে দংশন করেছে, দগ্ধ করেছে, নিষ্পেষিত করেছে আমাকে বারবার। একদম দেখলেই মনে হয় টিচারের কল্লা কেটে ফেলি। না না, এইভাবে আমরা তো এভাবে তুমি কিন্তু বলতে পারো না। তুমি শিক্ষককে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, এইভাবে বলা যাবে না। তুমি এক্সপান্স করো তোমার কথা। আমি তো মনের কথাটা বললাম, আমি কি সত্যি কথা বলবো? আমার মনের মধ্যে যেটা কাজ করে সেটাই তো বলছি। মনের কথা সব জায়গায় বলা যায় না। মনের কথা সব জায়গায় বলতে পারলে তো পৃথিবী নষ্ট, একদিন ধ্বংস হয়ে যেত। সব জায়গায় বলতে পারি না দেখে তো টিচারের সামনে যায় না বললে তোমার কাছে রাত বিরাট। না, নট ফান, সিরিয়াসলি উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স। এটা একেবারে অলিখিত সত্য, এর কোনো ব্যত্যয় করা যাবে না। এক্ষেত্রে কিন্তু আমি খুবই কড়া। শিক্ষকের সম্মান করতে হবে। ওকে, বাদ দিলাম। তো সে যাই হোক, ওই একটি শূন্যতা আমাকে অনেক যুগে যুগে কাঁদিয়েছে, করেছে। কিন্তু তুমি আরো অনেক শূন্যতার কথা বললে, ভালো লাগলো। আচ্ছা, তুমি কি যেন বলছিলে? আমি যে আমার কথা তো আমি ভুলে গেলাম। আমি কি যেন বলতে চাচ্ছিলাম, পয়েন্টটা আমি ভুলে গেছি, আমার মাথায় এখন কাজ করছে না। ওই যে এসএমএস নিয়ে কথা হলো। হ্যাঁ, এসএমএস নিয়ে কথা ছিল। তোমার নীরবতা তোমাকে বড্ড কাঁদায়। হ্যাঁ। অলরাইট, সো তুমি তো খেলাধুলা কি দেখো? একটু আগে এক বন্ধুর সাথে ক্রিকেট নিয়ে কথা বলতে শুরু করার সাথে সাথে লাইনটা কেটে গেল। মানে আগে দেখা হতো, এখন আমাদের বাসায় টিভির লাইনটা লাগানো হয়নি। বাসা চেঞ্জ করার পরে টিভির লাইন লাগানো হয়নি, তো এখন দেখা হচ্ছে না। বাসা চেঞ্জ করেছো কতদিন আগে? এই তো কয়েক মাস। কয়েক মাস? হ্যাঁ, এর মধ্যে এখনো লাগানো হয়ে ওঠেনি। কারণটা কি? কারণ আমার মনে কর যে আম্মু একটু রেস্ট্রিক্টেড, তো লাগানোর জন্য দিচ্ছে না, সুযোগ পাচ্ছে না। অলরাইট। হ্যালো। তো তোমার কাছে আমার সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে গত সপ্তাহে, মানে যে সপ্তাহটা চলে গেল, পরপর 2-3 দিন খুব ঝড় বৃষ্টি হলো না? অনেক সুন্দর সময় ছিল। তো এই বৃষ্টির সময়টাতে কোনো স্পেশাল মোমেন্ট এসেছিল, যেই মোমেন্টটাতে শূন্যতা ছিল না, অনেক পূর্ণতা ছিল? এরকম কোনো সময় এসেছিল সেই বৃষ্টির দিনটাতে? এই সপ্তাহে রাতের বেলা যতগুলো বৃষ্টি হয়েছে, যতগুলো ঝড় হয়েছে, প্রত্যেকটা টাইম আমাদের কাছে ইলেকট্রিসিটি ছিল না। জানালা সামনে বসে বসে বৃষ্টি ফিল করা, কিংবা গেটের সামনে দাঁড়া দাঁড়া বৃষ্টি ভিজা বাতাসের মধ্যে, এছাড়া আর কোনো কাজ ছিল না। এন্ড দিস ফিলিং অসাধারণ ছিল। আচ্ছা, ওকে। তো আমি এটা অসাধারণ জিনিস তোমার কাছ থেকে এইমাত্র শিখলাম, নতুন একটা উপমা। সেটা হচ্ছে যতগুলো বৃষ্টি, মানে বৃষ্টির ফোঁটা তুমি গুনতে পেরেছো, এটা একটা বিশাল ব্যাপার। এবং মানব যাত্রা, মানব সভ্যতা এক ধাপ এগিয়ে গেল বৃষ্টির ফোঁটা গুনতে পেরে। এবং অভিনন্দন তোমাকে। যতগুলো বৃষ্টি তুমি দেখেছো, দাড়ি পাল্লায় ওজন করেছো, যতগুলো বৃষ্টি, ততগুলো বছর তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। হ্যাঁ, ওকে। অলরাইট, and thanks for calling. আর লিসেনারদের জন্য একটা কথা বলি, সবার জন্য। হ্যাঁ, দিনের শুরুটা
মানে আমি যেটা করি, দিনের শুরুটা আমার শুরু হয় হলো গিয়ে ইনশাআল্লাহ দিয়ে, আচ্ছা, আর দিনটা শেষ হয় হলো গিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে। দারুণ। দ্যাট মিন হলো গিয়ে আমার দিনের শুরুটা হয় যে ইনশাআল্লাহ আমার একটা ভালো দিন কাটবে, আর দিনের সারাটা দিন যেমনই হোক, দিনের শেষটা আমার শেষ হয় হলো যে আলহামদুলিল্লাহ যেমনই হয়েছে, ভালো একটা দিন হয়েছে। প্রত্যেকটা মানুষ যদি এই টেন্ডেন্সি থেকে দিনটা শুরু করে এবং শেষ করে, তাহলে বেঁচে থাকাটা যেমন সহজ হয়, তেমন জীবনটা খুব সুন্দর হয়। এটা সত্যি কথা। এটা খুবই দারুণ একটা কথা বলেছো, লাখ কথার এক কথা, কিন্তু এটা দারুণ লাগলো কথা। এবং তুমি এত সুন্দর সুন্দর কথা কোত্থেকে পাও বলো তো, ঘটনা কি? এটা কোথা থেকে পাও না, আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা করি, আমার জীবনে যেটা আছে, এক্সিস্ট করে, আমি সেটাই বলি। একটা বাড়তি কথা বলি না, একটা মানে কমও বলি না, বেশিও বলি না, যেটা জানি সেটাই বলি। মাপ মতো, অ্যাকুরেট, একদম স্পেসিফিক টু দি পয়েন্ট। খুব ভালো লেগেছে একা তোমার সাথে আরেকবার কথা বলে, এবং আমি এখন থেকে তুমি ফোনের লাইন পেলে খুশি হবো, কারণ অসাধারণ ইন্সপায়ারিং কিছু কথাবার্তা তুমি বলো। আমার ধারণা সবাই তাতে ইন্সপায়ার্ড হয়, তাই না? আমি এই একটা দাবি করতে পারি, ইন্সপায়ার করতে পারি। আমার ইচ্ছে যে আমি বড় হয়ে সাইকিয়াট্রিস্ট হবো। তো সাইকিয়াট্রিস্টের প্রধান কাজ হলো যে মানুষকে বাঁচতে শেখানো। আমি একটা কাজই করার চেষ্টা করি, বাঁচতে শেখাই, বাচ্চার আগ্রহটা তৈরি করি, কারণ আমার লক্ষ্য এইটাই, আমি জাস্ট বাঁচতে শেখাবো, ভালো বাঁচতে শেখাবো। দুর্ধর্ষ একটা কাজ করো, খুবই ভালো, দুর্ধর্ষ একটা ব্যাপার, এবং আমি অ্যাপ্রিশিয়েট করতে বাধ্য হচ্ছি। আসলে এটা ধরে রাখো, মানুষকে ইন্সপায়ার করো, এবং নিজে ইন্সপায়ার্ড হন এবং অপরকেও ইন্সপায়ার্ড হতে সহায়তা করুন। জনসচেতনতায় ড্রিমস অ্যাভিনিউ। ওকে, থ্যাঙ্কস ফর কলিং। ওকে, বাই, আসসালামু আলাইকুম। ভালো থাকো সবাই, ভালোবাসি খুব বেশি। অবশ্যই ভালো থাকো, একা আরেকদিন কথা হবে নিশ্চয়ই। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনছিলাম আমরা একার কথা, এবং গত সপ্তাহে উনি অনেক ইন্সপায়ারিং কথাবার্তা বলেছিলেন, এবং এই সপ্তাহেও বললেন। খুবই ভালো, এরকম পজিটিভ স্ট্রং মাইন্ডেড কারোর সাথে কথা হলে নিশ্চয়ই নিজের মনের ভিতরে একটা স্পিরিট কাজ করে, তাই না? তো আমরা সেই স্পিরিট থেকে এখন একটা কাজ করব, যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা একটু একটা কবিতা শুনে ফেললে কেমন হয়? আমার মনে হয় মন্দ হয় না, তাই না? মন্দ যেহেতু হয় না, তাহলে আর দেরি করে লাভ কি, আমরা শুনে ফেলি একটি কবিতা। কবিতাটার নাম হচ্ছে, এটাও কিন্তু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতা। এটার নাম হচ্ছে, কি নাম এই কবিতার? এই কবিতার নাম হচ্ছে আমার সমস্ত পরাজয়। পৃথিবীর সমস্ত যুদ্ধে জয়ী অমিত সৈনিক, আমি শুধু ফুলের নিকটে এসে পরাজিত হই। আমি শুধু নিসর্গের পদপ্রান্তে রাখি আমার প্রণাম। আমি সব অন্যায়ের বর্বর পাজরে সজোরে ঘৃণায় লাথি মেরে ছিঁড়েছি মুখোশ। জাতির পতাকার মতো উন্নত এই মাথা কোনো হুমকি, শাসন, ত্রাস তাকে নোয়াতে পারেনি। শুধু এক কোমল হৃদয়ের কাছে তার ঘটেছে পতন। ধ্বংসের নিকটে নয়, হত্যার নিকটে নয়, শোষকের নিকটে নয়, অমলিন প্রেমের পায়ে আমার উষ্ণ সমর্পিত প্রাণ। শান্তি ও স্নেহের কাছে আমার চিরকৃতদাস জীবন। আর কোনো ভীতি নয়, আর কোনো অত্যাচার নয়, আমার সমস্ত পরাজয় শুধু তোমার নিকটে। বন্ধুরা, সেই কথাই ছিল, সেই কথাই থাকলো, সেই কথাই হচ্ছে, আর সেটা হচ্ছে এখনো চলছে ড্রিমস অ্যাভিনিউ। এখন আপনি শুনছেন আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে, এবং এখন আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। সময় যখন 1:19, তখন স্বাগত আরেকবার। এবং শুনছিলাম একটু আগে যে গান, সেটা হচ্ছে অর্থহীনের গান, আর এই অর্থহীনের গান ছিল উড়ু উড়ু মন। এবং উড়ু উড়ু মন যাদের এই মুহূর্তে, তাদের জন্য এই গানটা। আর তার আগে কিন্তু আরো বেশ কিছু গান ছিল। এলআরবির খুব ক্লাসিক একটা গান ছিল, কিছু চাইবো না, স্ক্রু ড্রাইভার মিক্স অ্যালবাম থেকে নেওয়া, 1995 সালের একটা গান। আর এরপরে এর আগে আরেকটা গান ছিল প্রেয়ার হল ব্যান্ডের কম্পোজিশন একটা গান, যদিও ভোকাল ছিলেন আমাদের সবার পরিচিত এবং ফেভারিট, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট মিউজিশিয়ানস, অর্ণব। চাঁদ নেমে আসে, এটা অবশ্য ইংলিশে যখন নামটা বানানটা লেখা থাকে CHAD, মানে ধরুন যে ছাদ নেমে আসে, ছাদ নেমে আসে মাথার উপরে, চাঁদ নেমে আসে, কিছু চাইবো না, আর হচ্ছে একেবারে সর্বশেষ গান তো ছিল উড়ু উড়ু মন। এই মুহূর্তে কিছু SMS পড়া যাক, অনেকগুলো SMS এসে জমা হয়েছে। রাজীব চিটং থেকে বেশ কিছু SMS পাঠিয়েছিলেন, এবং বব মার্লের একটা উক্তি আপনি মধ্যে তখন একটু আগে আমাকে লিখে পাঠিয়েছেন, তাই না? সেটা হচ্ছে one good thing about music, when it hits you, you feel no pain. এটা হচ্ছে বব মার্লের একটা কোটেশন, সুন্দর কথা লিখে পাঠিয়েছিলেন উনি। লিখেছেন আমাকে অবশ্য আরেকটা কথা লিখেছেন রাজীব, সেটা হচ্ছে যে we can easily forgive a child who is afraid of the dark. The real tragedy of life is when men are afraid of the light.
খুবই দুর্দান্ত একটা কথা। তো we can easily forgive a child who is afraid of the dark, but the real tragedy of life is when men are afraid of the dark, afraid of the light. আলোকে যখন মানুষ ভয় পায় সেটাই হচ্ছে সব থেকে বড় ট্র্যাজেডি। আর আমাকে জেসি যিনি খুব সুন্দর একটা SMS পাঠিয়েছেন, তারা লিখেছেন যে কি যেন আনিনি সঙ্গে, রাস্তায় বেরিয়ে পরে বারবার শুধু মনে হয়, হঠাৎ থমকে যাই, পেছনে তাকাই, ভুল হয়ে যায় সব। আমাকে তোমার কাছে রেখে আমি বারবার পথে নেমে যাই, পথে নেমে পেছনে তাকাই, কি যেন এসেছি ফেলে, কি যেন কোথায়। খুবই সুন্দর কাব্যময় SMS। ইদানিং কিন্তু তারা বেশ চমৎকার অস্কার উইনিং SMS করছে। আমাকে লিখেছেন এরপরে হচ্ছে শেখ সানোয়ার, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। সানোয়ার, নিউ ফ্রেন্ড, ইউ আর মোস্ট ওয়েলকাম। তিশা SMS পাঠিয়েছেন। শান্ত ফ্রম কাপাসিয়া লিখেছেন হচ্ছে শ্রুতি, রোদের খামে একাকিত্বের অনুভূতি সিল করে সারাটা শহর ছড়িয়ে দিলাম, মন খারাপের কোনো এক মধ্যরাতে তোমার কাছে পৌঁছে যাবে নিশ্চয়ই। নির্জন লিখেছিলেন পুরনো হয়ে স্মৃতিতে বাঁধি, এই তো আর কি চাই। তারপর হঠাৎ হঠাৎ সুর ভেসে আসে সুদূর কোন প্রান্ত থেকে, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আরে সর্বনাশ, এত সুন্দর SMS আসছে একটার পর একটা, কোনটা দেখে কোনটা পড়ি। মানে একটা কথা আছে না, এই বলে আমায় দেখো, বলে আমায় দেখে অবস্থা, এই বলে আমায় পড়ো, বলে আমায় পড়ে, এরকম এত সুন্দর সুন্দর SMS সব একটার পর একটা। আর অনেকে লিখেছিলেন আপাতত আর পড়ছি না, আপাতত SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে রেডিও ওয়ার্স ভার্সন, যেটা হচ্ছে RA, এবং RA লিখে স্পেস দেবেন, তারপর আপনার নাম, ঠিকানা, কথাবার্তা, গানের কথা, যা কিছু ইচ্ছে লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। ফাস্টেস্ট কলার এখনো হতে পারে, আমি শিওর না, যদি কখনো বলি তাহলে ফোন দেবেন 989366 এই নাম্বারটাতে। তো তাহলে এখন একটা গান শোনার আগে আমরা একটা কবিতা চটপট শুনে ফেলি। হ্যাঁ, কবিতাটা এটা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর আরেকটি কবিতা। এটার নাম হচ্ছে এক গ্লাস অন্ধকার হাতে। এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি, শূন্যতার দিকে চোখ, শূন্যতা চোখের ভেতরও। এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি, বিলুপ্ত বনস্পতির ছায়া, বিলুপ্ত হরিণ, মৌসুমী পাখির ঝাঁক পালকের অন্তরালে তুষারের গহন সৌরভ বয়ে আর আনে না এখন। দৃশ্যমান প্রযুক্তির জটজুটে অবরুদ্ধ কাল, পূর্ণিমার চাঁদ থেকে ঝরে পড়ে সোনালি অসুখ। ডাক শুনে পেছনে তাকাই, কেউ নেই। এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি একা। সমকালীন সুন্দরীগণ অতি দ্রুত উঠে যাচ্ছে অভিজাত বেডরুমে, মূল্যবান আসবাবপত্রের মতো নির্বিকার। সভ্যতা তাকিয়ে আছে তার অন্তর্গত ক্ষয়ে আর প্রশংসিত পচনের দিকে। উজ্জ্বলতার দিকে চোখ চেয়ে আছি। ডিপ ফ্রিজে হিমায়িত কষ্টের পাশেই প্রলোভন। অতৃপ্ত শরীরগুলো খুঁজে নিচ্ছে চোরাপথ। রুগ্নতার কাঁধে হাত রেখে সান্ত্বনা বিলাচ্ছে অপচয়। মায়াবী আলোর নিচে চমৎকার হইচই, নীল রক্ত, নীল ছবি। জেগে ওঠে একখণ্ড ধারালো ইস্পাত চকচকে, খুলির ভেতর তার নড়াচড়া টের পায় শুধু। ইতিমধ্যে ককটেলে ছিন্ন ভিন্ন পরিচয়, সম্পর্ক, পদবি। উজ্জ্বলতার ভেতরে ফনা তুলে আর এক ভিন্ন অন্ধকার। গ্লাস ভর্তি অন্ধকার উল্টে দেই এই অন্ধকারে। আকাশ থেকে ছিটকে পড়া এক তারার মতো কখন জানি অসংলগ্ন আমি ছিটকে এসে আটকে গেছি নীল শহরে, উদ্বাস্তু মশার মতো। নির্দিষ্ট আবাসীন বাউল যেন জীবন নামে একতারাটি আপন মনে বাজিয়ে ফিরি। শহর জুড়ে ঘর বেঁধেছি এক স্বাধীনতায়। আত্মগত আমি আবার নিজের কাছে প্রশ্ন করি, নিঃশব্দের এমন রাতে বুকের মাঝে শব্দ কেন? কোন রমণী প্রেমের ছলে ইচ্ছে করে কি মন্ত্র সে রেখে গেছে সুষমাময় এমন তরুদ বাস্তুর হৃদয় নামক গোপন ঘরে? সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন ইরাজকে আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM-এ।
লেট নাইট শুভেচ্ছা আরেকবার থাকলো 1:36 খুব বেশি সময় আজকে আমার সঙ্গে নেই, তারপরও কিছুক্ষণ আছে আমরা কথাবার্তা বলবো, SMS পড়বো, গানও শুনবো। এটা ছিল রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর উদ্বাস্তুর অপ্রার্থিত প্রেম, এই কবিতাটা। Anita, on your new friend, you're most welcome. She is liking the playlist. Ed Sheeraner গান পারফেক্ট রিকোয়েস্ট এসছে, আমি সেটা প্লে করার চেষ্টা করছি আপ্রাণ। আর আমাকে জানিয়েছেন আর অনেক বন্ধু, আপাতত আর SMS না বলে, খুব বেশি সময় যেহেতু নেই, আমার মনে হয় কথা কম গান বেশি, এই নীতিতেই আমাদের হুমায়ুন ফরিদির একটা ডায়লগ ছিল একটা সিনেমাতে, সতর্ক শয়তান। এই সিনেমার নামটা আমি আর অনেকবার বলেছি, 95-এর ওয়ান অফ দ্য মোস্ট হিট ফিল্মস। কথা কম কাজ বেশি, মানুষকে আমি বড় ভালোবাসি, এই ডায়লগটা ওই সময়টাতে 95-এ মানুষের মুখে মুখে ফিরতো। হুমায়ুন ফরিদির অভিনীত ছিল একটা বিশাল সিনেমা, ওই সিনেমা করে মেগাস্টার হয়ে গিয়েছিলেন হুমায়ুন ফরিদ, বিশাল হিট, সিনেমাও হিট, ভিলেনও হিট আর কি। তো সেই যাক, কথা কম গান বেশি, আমিও আমার বন্ধুদেরকে অনেক ভালোবাসি। তো আমরা এখন একটা গান শুনবো। প্রথম গানটা হচ্ছে শিরোনামহীনের একটা গান, আহত কিছু কথা। এই গানটা আমার খুব একটা প্রচলিত না, এবং শিরোনামহীনের অজনপ্রিয় গানগুলোর মধ্যে একটা, বা অজনপ্রিয় অথবা অপ্রচলিত যেটাই বলি না কেন, কিন্তু আমার কাছে গানের লিরিক্সগুলো দুর্দান্ত লাগে, লিরিক্সটা গানের খুবই ভালো লাগে আমার কাছে, এবং সেজন্য এই গানটা আবার প্লে করছি, আহত কিছু গল্প, এবং তারপরে থাকছে এড শিরানের গান। একটু পরে ফিরছি। যদি কোনো কিছু লিখতে চান প্রথমে লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। সেখানে ইরাজ আপনার বন্ধু হয়ে এখনো আছে এবং রাত 2টো পর্যন্ত থাকবে। আর শুনছিলাম একটু আগে একটা রিকোয়েস্টের গান, এড শিরানের গান পারফেক্ট হচ্ছে গানটার নাম, এবং ইটস এ পারফেক্টলি বিউটিফুল সং। এবং তার আগে ছিল শিরোনামহীনের গান আহত কিছু কথা, এটা আহত কিছু গল্প বোধহয় গানটা নাম। আর এর আগেও কিন্তু আমরা বেশ কিছু দারুণ দারুণ গান শুনে ফেলেছিলাম। চিরকুটের একটা গান ছিল প্রথম প্রেমে মরে যাওয়ার গান, আর তার আগে ছিল অল অফ মি বাই জন লেজেন্ড। আর এই মুহূর্তে আরেক লেজেন্ডকে শুনছেন আপনারা, আই এম জাস্ট কিডিং। তো আনিতা অনেকক্ষণ আগে একটা SMS করেছিলেন, আমি যেটা পড়েছিলাম যে তার প্লেলিস্ট ভালো লাগছে, কিন্তু তখন যেটা বলা হয়নি, আনিতার নাম শুনে আমার একটা ক্যারেক্টারের কথা মনে পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে আনিতা গিলবার্ট। এই ক্যারেক্টারটার সাথে খুব বেশি পরিচিত হবার কথা না। মাসুদ রানার একটা বই ছিল, মাসুদ রানা এখন তো বই পড়ার অভ্যাস কারণেই, তো একটা সময় ছিল যে শৈশব থেকে মানুষ যখন কৈশোরে পদার্পণ করছে, বা কৈশোর না ভুল বলেছি, কৈশোর থেকে যখন তারুণ্যের দিকে ধাবিত হচ্ছে, ধাবমান লোকাল বাসের মতো, ওই সময়টাতে মাসুদ রানা ছিল আমাদের নিত্যসঙ্গী। কখনো লুকিয়ে মুরব্বীদের চোখ ফাঁকি দিয়ে, পড়ার টেবিলের নিচে লুকিয়ে বাকিয়ে, অনেকভাবে কিন্তু আমরা মাসুদ রানা পড়েছি, এখনো মনে আছে। এবং সেই রুদ্ধশ্বাস, টান টান উত্তেজনায় ভরা মাসুদ রানার সময়গুলো। তো মাসুদ রানার একটা বই, একটা ক্যারেক্টার ছিল আনিতা গিলবার্ট, তো নামটা বেশ মনে ধরেছিল দাদা, এই জন্য এত বছর পরেও কিন্তু মনে আছে, দিব্যি বলছি দাদা, মায়েরই বলছি। তো আনিতার নাম শুনে আনিতা গিলবার্টের কথা মনে পড়ে গিয়েছিল, এবং কোন বইটাতে ছিল এটা অবশ্য আমার মনে নেই, সে অনেক কাল আগের কথা। আর সাবরিন আমাকে নারায়ণগঞ্জ থেকে SMS পাঠিয়েছেন, নিউ ফ্রেন্ড সাবরিন। নিশীথ মিরপুর থেকে জানিয়েছেন, হাই, হাউ আর ইউ, আজ আপনার প্রোগ্রামের বিষয় কি? আজকে প্রোগ্রামের বিষয় হচ্ছে 3টা। প্রথম বিষয় হচ্ছে ধানের ক্ষেতে, বিশেষ করে আমন ধানের ক্ষেতে মাজরা পোকার আক্রমণ, এটা কিভাবে দমন করা যায়। দ্বিতীয় বিষয় ছিল গবাদি পশু মোটাতাজাকরণ, বিশেষভাবে গরু মোটাতাজাকরণ। এবং তৃতীয় বিষয় ছিল গরুর 3টা খুব খারাপ রোগ আছে, একটা হচ্ছে খুরা রোগ, একটা হচ্ছে তর্কা রোগ, আর হচ্ছে বাদলা রোগ। তো এই 3টা কিভাবে দূর করা যায়, না হলে যারা এটা চাষ করছে তারা বিপাকে পড়বেন। তো এই মূলত এই 3টা বিষয় নিয়ে আজকের প্রোগ্রামটা ছিল। এবং যদি যেহেতু আপনি এইমাত্র জয়েন করেছেন, সো আসলে জ্ঞান গর্ভ এবং সারবস্তু আলাপটা আপনি মিস করে ফেলেছেন। তারপর যতটুকু সময় আছে আমরা চেষ্টা করবো আপনাকে সংক্ষেপটা সম্পর্কে একটা আলোকপাত করার জন্য। ওকে, আর আমাকে আরো অনেকে SMS পেয়েছেন, তবে যেহেতু সময় নেই, অবশ্য অনেকে অভিযোগ করেছেন আমি আজকে কথা কম কেন বলছি, আমার ঘুম পেয়েছে কিনা। বিষয়টা এরকম না, যদি আমি কম ঘুমাই, কালকে সারা রাত ঘুমাইনি, তারপর ঘুমের জন্য না, আমার মনে হচ্ছে যে আমার কথা থেকে গান অনেক বেশি শ্রুতি মধুর। জোয়ান শ্রমস, ইন্টারেস্টিং নাম, ইউরোপিয়ান কোনো ফ্রেন্ড হবে। আচ্ছা, আমরা একটা গানে চলে যাচ্ছি। গানটা অনেক পুরনো গান, অসাধারণ একটা গান, কিন্তু নতুন কম্পোজিশনে শুনলে কেমন লাগে, আনইউজুয়াল একজন আর্টিস্টের মুখে। লেটস এনজয় দ্যাট।
সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফর দ্য লাস্ট টাইম টুনাইট। শুনছেন ড্রিমস অ্যাভিনিউ এবং ইরাজকে আছেন এখনও রেডিও আমার 88.4 FM। শুনছিলাম একটু আগে যে গানটা, এই গানগুলো শুনলে আসলে এখন অনেক বেশি কষ্ট হয় বুকের মধ্যে। শ্রদ্ধা করে স্মরণ করছি আরেকবার লাগে এখনকে, আগে যদি জানতাম এই গানটা শুনছিলাম একটু আগে। আর তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, রবীন্দ্রসঙ্গীত বাপ্পা মজুমদারের কণ্ঠে। সময় কিন্তু একদম শেষের পরে একেবারে শেষ বিন্দুতে আমি দাঁড়িয়ে, তাই চটপট যাবার আগে একটা কবিতা পড়ে বিদায় নিচ্ছি। আর শেষ গানটা আমার মনে হয় অনেকদিন পরে এই পুরোনো দিনের গানটা আরেকবার শুনছি। দারুণ দারুণ আরেকটা গান, বেশ পুরোনো দিনের গানের একটা ফ্লেভার দিয়ে আজকে শোটা শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি শুভরাত্রি জানাচ্ছি। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার কথা হবে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর আজকে রাতের শেষ কবিতা। পেছনে তাকালে কেন মুখ হয়ে আসে ভাষা, মনে পড়ে সেই সব দুপুরের জলাভূমি, সেই সব বেতফল, বকুল গোড়ানো ভোর, হাহা সেই রাঙাদিন আঁচল তলের উত্তাপ। মনে পড়ে বন্দরে সেই সব কালো রাত, ঈগলের মতো ডানা সেই বিশাল গভীর রাতে একটি কিশোর এসে চুপি চুপি সাগলের কূলে দাঁড়াতো একাকী, তন্ময় চোখে তার রাশি রাশি বিস্ময় নিয়ে। কবে তারে ডাক দিয়ে নিয়ে গেল যৌবন সুচতুর, কবে তারে ডেকে নিল মলিনীটের কালো সভ্যতা। সবুজ ছায়ার নিচে ঘুম চোখ ঢুলে এলে মা যাকে শোনাতো সেই তুষার দেশের কথা, তার চোখে আজ এত রাত জাগা ক্লান্তির শোক। পেছনে তাকালে কেন নীরবতা আসে চোখে, মনে পড়ে জ্যোৎস্নায় ঝলমল বালুচর, একটি কিশোর, তার তনয় দুটি চোখে রাশি রাশি কালো জল, সুদূরের মাস্তুল।